অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। প্রথম হচ্ছে কি আমরা টিআর ট্রেড রিসিভেবল অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অর ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর হলো কি আপনার সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এখন সেলস তো হলো, বাট অ্যাকচুয়াল এক্সপেন্স কি রেকর্ড হয়েছে? সো আমরা একটা জার্নাল দেখি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট। জি স্যার। ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনার রেকর্ডিং প্রসিডিউর। এটা এখন আপনাদের আবার কোশ্চেন আসতে পারে যে স্যার ফিনিশ গুডস এর মধ্যে তো কোনো খরচ টরচ আমরা রেকর্ড করি নাই, এটাতে কিভাবে আসলো? যখন আমরা মেটেরিয়াল পারচেজ করি, তখন আমরা জার্নাল দেখি ডাইরেক্ট মেটেরিয়াল ডেবিট, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এই মেটেরিয়ালটা যখন আমরা প্রোডাকশন ফ্লোরে ইস্যু করি তখন আমরা জার্নাল কি দেই? ডাব্লিউআইপি ডেবিট, ওয়ার্কিং প্রসেস ডেবিট, আর হচ্ছে কি ডাইরেক্ট মেটেরিয়াল অর কি র মেটেরিয়াল ক্রেডিট। যখন এখানে লেবার আসে আমরা কি দেই? কনভার্সন কস্টকে ডেবিট করি অথবা ওয়েজেস কে ডেবিট করি, নাকি ওয়েজেস কে ডেবিট করি? জি স্যার। হ্যাঁ, ওয়েজেস কে প্রথমে ডেবিট করি, বাট ইনডাইরেক্টলি আমরা কি বলবো? ওয়েজেস কে আমরা ক্রেডিট করে হয়ে যায় আবার। বাট জার্নালটা আসে কি ডাব্লিউআইপি ডেবিট, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ এটাও কি আমরা কি করি ওই ওয়ার্কিং প্রসেসে কিন্তু ট্রান্সফার করে দিই। অন্যান্য ডাইরেক্ট মেটেরিয়াল আমরা ইস্যু করি, এটাও কি ডাব্লিউআইপি কে ডেবিট করি, আর কি আপনার ওই পার্টিকুলার ক্যাশ অর ব্যাংকে আমরা ক্রেডিট করে ফেলি। এখন এরপরে যখন এটা ডাব্লিউআইপিটা কি কমপ্লিট হয়ে যায় এবং সমস্ত কস্টগুলি কি আপনার ডাব্লিউআইপিতে আপনার রেকর্ড হয়ে যাবে, যখন আমরা করব কি প্রোডাকশন ফ্লোর থেকে এটা ট্রান্সফার করে দেব আপনার ওয়্যার হাউসে, তখন একটা জার্নাল আসবে। জার্নালটা কি ডাব্লিউআইপি কে ক্রেডিট করে এটাকে ফিনিশ গুডস ইনভেন্টরি হিসেবে আমরা ডেবিট করে ফেলব। ক্লিয়ার? জি স্যার। সো আপনার চলে গেল সমস্ত খরচগুলি চলে গেল আপনার ফিনিশ গুডস ওয়্যার হাউসে, ফিনিশ গুডসে। এখন ফিনিশ গুডস যখন হয়ে যাবে, যখন আমরা এটা সেল করব, তখন আমরা জানা দিচ্ছি কি কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করে ফিনিশ গুডস ইনভেন্টরিকে আমরা কি ক্রেডিট করতেছি। এই টোটাল চেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, একজন একটু কোশ্চেন রেজ করেছেন, বলেন। স্যার আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি তো কিছুই বুঝতে পারছি না। সায়েন্সের স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট না? আপনারা সায়েন্সের স্টুডেন্ট কতজন আছেন? কয়জন? আপনি একাই নাকি আরো কেউ আছে? না স্যার, আরো মেবি আছে, কালকে তো দুইজন হ্যাঁ, কালকে বলেছিল কয়েকজন আছে, বেশ কয়েকজন আছে স্যার। আর কেউ? হ্যাঁ, অনেকেই আছেন। যাই হোক, আমি একটু ডিটেল বলতেছি এটা। হ্যাঁ, এটা হলো ধরেন দেখেন, ডেবিট ক্রেডিট বুঝেন তো নাকি? জানেন কি? না স্যার, কিছুই বুঝছি না। এটা তো বুঝতে হবে একটু। হ্যাঁ, এটা বেসিক্যালি কি ডেবিট ক্রেডিট একটু আপনার ডাবল এন্ট্রি সিস্টেমটা একটু ভালো করে দেখে নিতে হবে বই থেকে। ঠিক আছে, আপনারা একটু বাসায় পড়েন, এটা আপনার কয়েকদিন পড়লেই দেখবেন কি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা বিগ ডিল কিছু না। জাস্ট আমরা বলি, ধরেন আমরা যখন র মেটেরিয়াল পারচেজ করি, হ্যাঁ, আপনি ধরেন কি কোন একটা পার্টিকুলার র মেটেরিয়াল পারচেজ করেছেন। র মেটেরিয়াল মিন্স হচ্ছে ধরেন আপনি এখন কি আপনার একটা গার্মেন্টস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, যেমন আমাদের ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে আমরা যখন ওষুধের কোন একটা ফার্মাসিউটিক্যালস এর র মেটেরিয়াল পারচেজ করি, আমরা প্রথমে বলি কি আমার র মেটেরিয়াল ইনভেন্টরি একটা অ্যাসেট আসলো, র মেটেরিয়াল আসলো, আর হচ্ছে কি আপনার ক্যাশ অর ব্যাংকের মাধ্যমে আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। সো আমার র মেটেরিয়াল ইনভেন্টরি ডেবিট করতেছি, আর ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্টস পেয়েবল কে আমি ক্রেডিট করতেছি। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, আমরা র মেটেরিয়াল পারচেজ করতেছি, এই কারণে ইনভেন্টরি আসতেছে, যেটা আমরা বেনিফিট রিসিভ করতেছি সেটাকে ডেবিট, আর যেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি অথবা পে করে দিচ্ছি সেটাকে আমরা ক্রেডিট করতেছি। সো আমি বেনিফিট রিসিভ করতেছি র মেটেরিয়াল ডেবিট, আর ক্যাশ অর ব্যাংকের মাধ্যমে আমি টাকা দিয়ে দিচ্ছি, সো এটা আমার ক্রেডিট হয়ে যাচ্ছে, ব্যাংকের ট্রানজাকশনের মতো আর কি। হ্যাঁ, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই র মেটেরিয়ালটা কি এখন আমরা প্রসেস করে এটাকে কি ওষুধ বানাবো, তখন আমরা করব কি এই র মেটেরিয়ালটা কি আমরা করব কি প্রোডাকশন ফ্লোরে ইস্যু করে দিব।
এখন প্রোডাকশন ফ্লোরে তো ইস্যু করলে একটা নাম দিতে হবে, নাম কি? ওয়ার্ক ইন প্রসেস, মানে এই র মেটেরিয়ালটা কি প্রসেসে আছে, যেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ইন প্রসেস। সো এই প্রসেসকে আমরা ডেবিট করতেছি, আর র মেটেরিয়াল ইনভেন্টরি আমার কমে গেল, যেহেতু আগে পারচেজ করে নিয়ে আসছিলাম, এই কারণে তখন বাড়াইছিলাম। বাট এখন যেহেতু আমরা প্রোডাকশন ফ্লোরে ইস্যু করে দিয়েছি, সো র মেটেরিয়ালটা আমার কমে গেল। এই কারণে যেহেতু যেটা কমলো সেটাকে ক্রেডিট, আর যেই বেসিসে আমরা ইস্যু করলাম, ওয়ার্কিং প্রসেসে আমরা ইস্যু করলাম, এই কারণে ওয়ার্কিং প্রসেসকে আমরা ডেবিট করছি। ঠিক আছে? সো দেখেন আমার ওয়ার্কিং প্রসেস মানে প্রোডাকশন প্রসেস কিন্তু আমার স্টার্ট হলো। এখন এই ওয়ার্কিং প্রসেসকে এটা ফিনিশ গুডসে কনভার্ট করতে গেলে আপনার কিন্তু কিছু খরচ হবে। খরচের মধ্যে কি আছে? যেমন কনভার্সন কস্ট হবে। কনভার্সন কস্ট কি? ধরেন ওয়েজেস দিতে হবে, আপনার ইলেকট্রিসিটি দিতে হবে, আপনার বিভিন্ন ধরনের কি আরো সার্ভিস দিতে হবে। সার্ভিস মিন্স হচ্ছে আপনার ধরেন অ্যাসোসিয়েটেড যে র মেটেরিয়াল আছে সেগুলো ইস্যু করতে হবে, তারপরে এটসেট্রা। এটাকে ফিনিশ গুডসে প্রসেস করার জন্য আপনার যে এফোর্ট আছে, টোটাল এফোর্টটাকে আমরা বলতেছি। সো এই এফোর্টটা কি আমরা ডাব্লিউআইপি তে ট্রান্সফার করলাম, আর কি এটার জন্য আমাদের খরচ হয়েছে ধরেন ইলেকট্রিসিটি বিল, সেটা আমরা পে করে দিলাম, এই কারণে এটাকে ক্রেডিট করছি। ব্যাংক আর ক্যাশকে আমরা ক্রেডিট করতেছি। সো এখানে হলো কি টোটাল কনভার্সন কস্ট টাকা আমরা ডাব্লিউআইপি কে ডেবিট করতেছি, ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করতেছি। সো প্রথমে দেখেন ডাব্লিউআইপি তে ছিল র মেটেরিয়াল, আর এখন হচ্ছে কি এটাকে কনভার্সন করার জন্য আমাদের যে খরচটা হলো সেটাও এটার মধ্যে ইন হলো। সো দুইটা খরচ ইন হলো। তারপরে কি এটাকে প্যাকিং করার জন্য, হ্যাঁ প্যাকিং করার জন্য আমরা কিন্তু প্যাকিং মেটেরিয়াল ইস্যু করলাম। সো এটাও কি ওই খরচের মধ্যে যাবে। সো তিনটা খরচ, একটা র মেটেরিয়াল পারপাস, একটা কনভার্সন পারপাস, একটা হচ্ছে প্যাকিং মেটেরিয়াল পারপাস। এই তিনটা খরচ অ্যাড হলো ডাব্লিউএফপি তে ওয়ার্কিং প্রসেসে। ঠিক আছে? খরচ হওয়ার পর আমরা করব কি, এটা যখন ফিনিশ গুডস হয়ে যাবে এটা আমরা ট্রান্সফার করব কোথায়? এটা ওয়্যার হাউসে আমরা ট্রান্সফার করব। এখন ওয়্যার হাউসে যে ট্রান্সফার করব এটার কিন্তু একটা দাম ধরে দিতে হবে, যে এটা কত টাকা এখন পর্যন্ত খরচ হলো। তখনই আমরা জি, স্যার। বলবো কি এই যে ডাব্লিউআইপি এখানে 3 ফেজে আমাদের যে টোটাল খরচটা হলো, এই খরচটা আমরা কি করব? ক্রেডিট করে দেব। ক্রেডিট মানে কি এটা ডাব্লিউআইপি না, এটা হয়ে গেল কি ফিনিশ গুডস। এই ফিনিশ গুডসকে আমরা ডেবিট করলাম। ফিনিশ গুডস ডেবিট আর কি আপনার ডাব্লিউআইপি ক্রেডিট। এখানে ক্রেডিট ব্যালেন্স কত আসবে? এইটা প্লাস এটা প্লাস হচ্ছে এটা, এই তিনটার কম্বিনেশনে আমার যে যোগফল আসলো এই সামটাই আমরা এখানে ক্রেডিট করলাম। সো ডাব্লিউআইপি এতক্ষণ ডেবিট ছিল, এখন টোটাল ফিগার আমি ক্রেডিট করে দিলাম। সো ডাব্লিউআইপি নীল, আর টোটাল খরচগুলি কি আপনার চলে গেল কি ফিনিশ গুডসে। ফিনিশ গুডসে জি, এটা স্যার। আমরা প্যাকিং করে এটা ফিনিশ গুডস ওয়্যার হাউসের কাছে দিয়ে দিলাম। এখন ফিনিশ গুডস ওয়্যার হাউস করবে কি, ফিনিশ গুডস হিসেবে সে এটাকে তার স্টকে রেখে দিবে। যখনই মার্কেট থেকে অর্ডার আসবে, সে করবে কি একটা সেল করবে। সেল করার জন্য কি পিআর ওর ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করবে, আর রেভিনিউ হিসেবে সেলস রেভিনিউ ক্রেডিট করবে। কিন্তু আপনার দেখেন ফিনিশ গুডস কিন্তু নাই, ফিনিশ গুডস কিন্তু চলে গেল। এখন এই ফিনিশ গুডস আগে ছিল অ্যাসেট মানে ইনভেন্টরি হিসেবে, এখন জি, আপনি স্যার। সেকেন্ড আরেকটা জার্নাল দিবেন কি ফিনিশ গুডস ইনভেন্টরি আপনার কমে গেল, আর কি আপনার কস্ট অফ গুডস সোল্ড হিসেবে এটা রিকগনাইজ হয়ে গেল। সো জি, স্যার। আপনার আপনার পিএল অ্যাকাউন্টে আপনি প্রথমেই দেখাবেন কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে প্রথমে সেলস রেভিনিউ লেস হচ্ছে কি আপনার সিওজি কস্ট অফ গুডস। এই হচ্ছে জি, আপনার স্যার। টোটাল প্রোডাক্ট কস্টের রেকর্ডিং সিস্টেম। এনি কোশ্চেন? স্যার স্যার আপনি যেভাবে মানে সবগুলো বুঝাইছেন আমার তো কোনো কোশ্চেন নাই। যারা সায়েন্সের স্টুডেন্ট না স্যার। না একটু সমস্যা হবে, এটা ট্রু। হ্যাঁ But আপনারা কি একটু মানে আমাদের রেকর্ড, আমরা যেটা রেকর্ড দেখেছি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু তাড়াতাড়ি পাস করবে। সো এটা কিন্তু যারা কমার্স স্টুডেন্ট তাদের জন্য কিন্তু থ্রেট। যারা সায়েন্সের তারা তাড়াতাড়ি পাস হ্যাঁ তারা করে। তারা তাড়াতাড়ি পাস করবে। সো এটা Oh কিন্তু my God. আপনাদের জন্য কিন্তু থ্রেট। স্যার আমাদের আপনাদের স্যার। প্রচুর পরিমাণ সো আপনাদের কিন্তু বেশি পড়ালেখা করতে হবে যারা কমার্স স্টুডেন্ট, তাদেরকে বিট দেওয়ার জন্য। জি, স্যার। ঠিক আছে, সো আমরা কি মোটামুটি প্রোডাক্ট কস্ট কমপ্লিট বলতে পারি। জি, স্যার। আর জি, যখন স্যার। পিরিয়ড কস্ট হবে, পিরিয়ড কস্ট যখন হবে তখন আমরা কি ওই রেসপেক্টিভ এক্সপেন্সকে ডেবিট করব, ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেব, শেষ। এটা হচ্ছে আপনার পিরিয়ড কস্টের রেকর্ডিং সিস্টেম। যেমন স্যালারি হলো হেড অফিস স্যালারি, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ আর ব্যাংক
ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা ধরেন হেড অফিসের অন্য একটা সেলিং মার্কেটিং খরচ হলো, ওই সেলিং মার্কেটিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা আমরা একটা বোনাস দিলাম, তখন কি হবে, প্রমোশনাল এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করে দেব। হ্যাঁ, অথবা আমরা ধরেন অন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক অর টিপি অ্যাকাউন্ট ক্রেডিট করে দেব। সো এটা হচ্ছে আপনার রেকর্ডিং সিস্টেম অফ পিরিয়ড কস্ট। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার, ওকে। Yes, sir. সো আমার ডিসকাশনটা এখানে ছিল। সো পিরিয়ড কস্ট আমরা জানি, পিরিয়ড কস্ট কি কি। নাও মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ ওভারহেড? স্যার পরোক্ষ খরচগুলো স্যার ফ্যাক্টরি ওভারহেড স্যার, কোথায় ইনডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট এক্সপেন্সকে আমরা ওভারহেড বলবো, তাই জি তো? স্যার, যে এক্সপেন্স গুলো ঠিক আছে। জি ঠিক আছে, যদি আমরা বলি আদার দেন প্রাইম কস্ট, বাকি সবই হচ্ছে ওভারহেড। আদার দেন প্রাইম কস্ট, টোটাল কস্টের মধ্যে যদি আমরা প্রাইম কস্টটা মাইনাস করে দেই, বাকি যা থাকবে সবই হচ্ছে কি আপনার ওভারহেড। জি স্যার, এটা বলা যায় স্যার। কারণ আপনি প্রাইম বলেছেন কস্ট স্যার, হচ্ছে কি? প্রাইম কস্ট মানে জি, সব জি। ডাইরেক্ট কস্ট গুলোর সমন্বয়। সব ডাইরেক্ট কস্ট। সো আদার দেন ডাইরেক্ট কস্ট যা থাকবে সবই হচ্ছে কি আপনার ইনডাইরেক্ট কস্ট বা ওভারহেড। ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে, জি স্যার। so what is the difference between operating expense and non operating expense? স্যার অপারেটিং এক্সপেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা আমাদের বিজনেসটা অপারেট করার জন্য যেসব কস্ট গুলো করা হয় সেগুলো অপারেটিং কস্ট। আর other than finance cost, other than finance cost, আদার দ্যান that's ফাইন্যান্স right. কস্ট। জি স্যার। other than finance cost বাকি সবই হচ্ছে কি আপনার অপারেটিং কস্ট। আর জি, স্যার। only finance cost হচ্ছে কি আপনার নন অপারেটিং কস্ট। জি স্যার। যদি ইন্টারেস্ট ইনকাম আসে সেটা নন অপারেটিং ইনকাম। ফাইন্যান্স কস্ট হলে যেমন আমরা নন অপারেটিং এক্সপেন্স বলতেছি, যদি ফাইন্যান্স ইনকাম হয়, ইন্টারেস্ট ইনকাম, সেক্ষেত্রে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম। ঠিক আছে, জি স্যার। নাও দ্য কোশ্চেন ইজ, এই যে দেখেন প্রাইম কস্ট এটাকে ডাইরেক্ট কস্ট বলতেছি, ইনডাইরেক্ট কস্ট এটাকে ওভারহেড বলতেছি। হ্যাঁ, দুটোই সেম। জি স্যার। হোয়াট ইজ মিক্সড কস্ট? স্যার যে কস্টটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড থাকে, কিন্তু তারপরে এটা গিয়ে ভেরিয়েবল হয়ে যায়। হ্যাঁ, জি স্যার। হুম, একটা নির্দিষ্ট লেভেল পার করার পর ওটা ভেরিয়েবল কস্টে পরিণত হয়, এটাকে মিক্সড কস্ট বলে। মিক্সড কস্ট বলতেছি। ওকে, জি স্যার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিক্সড কস্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট? মিক্সড কস্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট। There is no difference. No difference. You agreed? জি স্যার, এগ্রি। একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে কি আপনার ওই ইনডাইরেক্ট কস্টের মধ্যে আমরা বেসিক্যালি কি ধরেন ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল কস্ট আছে যেটা, সেটাও অ্যাড করি। আর মিক্সড কস্টের মধ্যে কিন্তু কখনো কিন্তু ফাইন্যান্সিয়াল কস্টটা কিন্তু আসে না, শুধু অপারেটিং গুলি আসে। স্যার আরেকবার স্যার প্লিজ। মানে ওভারহেডে আমরা কি বলতেছি, ফাইন্যান্সিয়াল ওভারহেডকেও আমরা কিন্তু ওভারহেড বলতেছি। ঠিক আছে, জি স্যার। ফাইন্যান্সিয়াল ওভারহেড যেটা ফাইন্যান্স কস্ট। হ্যাঁ, জি স্যার। কিন্তু মিক্সড কস্টে কিন্তু কখনো আমরা ফাইন্যান্সিয়াল ওভারহেড আনতে পারবো। ঠিক আছে, মানে ওভারহেডের মধ্যে আমরা কি কি বলবো, আপনার ফ্যাক্টরি ওভারহেড, রাইট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, Yes, sir. সেলিং এন্ড মার্কেটিং ওভারহেড, প্লাস sir. ফাইন্যান্সিয়াল ওভারহেড, এটাও কিন্তু আপনার Yes, sir. ওভারহেড হিসেবে কিন্তু কাউন্ট হবে, কিন্তু এখন মিক্সড কস্টে ফাইন্যান্সিং But- কস্টটা হবে না। আসবে না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। মিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট আর হচ্ছে মিক্সড। কম্বিনেশন, দুইটার কম্বিনেশন। মানে একটা পোরশন মিক্স ভেরিয়েবল থাকবে, একটা পোরশন হচ্ছে আপনার ফিক্সড থাকবে। এই ফিক্সড এবং ভেরিয়েবল দুইটার কম্বিনেশন। সো আমাদের কিন্তু মোটামুটি কস্টের যদি এটা যদি ধারণা ভালো থাকে আপনাদের, চ্যাপ্টার 2 এবং 3 এটা কিন্তু আপনারা খুব ভালো বুঝবেন। ঠিক আছে, চ্যাপ্টার Yes, sir. 2 এন্ড 3 আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি এই চারটা যদি আপনাদের খুব ভালো মাথায় থাকে। ঠিক আছে, জি স্যার। এটার সাথে চ্যাপ্টার 2 এবং 3 টোটালি আপনার অ্যালাইনড আছে আর কি। হ্যাঁ,
ওকে জি স্যার। ওকে ঠিক আছে। স্যার So, আমি একটু বলতাম স্যার মিক্সড কস্টের যদি দুই একটা উদাহরণ বলতেন। মিক্সড কস্টের উদাহরণ না, আমাদের ধরেন কি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ধরেন যারা সেলস পারসন থাকে, হ্যাঁ সেলস পারসন থাকে, তাদেরকে আমরা সবসময় কি আমরা বলি কি আপনাদের স্যালারি হচ্ছে ধরেন লাইক 20,000 এর পর তাদেরকে একটা দেওয়া হয়, টার্গেট দেওয়া হয় যে কি আপনি যদি এত টাকা সেল করতে পারেন সেক্ষেত্রে কি আপনার এই সেলের উপর আপনি 5% কমিশন পাবেন অথবা 10% কমিশন পাবেন, ঠিক আছে। সো তার স্যালারি কিন্তু আপনার দেখেন ওই ফিক্সড স্যালারি হলো 20,000 প্লাস হচ্ছে কি সেলসের যে কমিশন থাকবে সেটা, এটা টোটালটাই কিন্তু তার স্যালারি হিসেবে কিন্তু কাউন্ট হবে। ওকে, জি আবার স্যার, থ্যাংক ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার হিসেবে কাজ করে তাদেরকে আমরা ফিক্স করে দিয়েছি আপনার 8 ঘন্টা কাজ করতে হবে প্রতিদিন। 8 ঘন্টায় আমাদের ধরেন কি যেহেতু আমাদের সপ্তাহে 2 দিন বন্ধ, সো নিয়ার অ্যাবাউট আপনার কি 20 দিনের মতো হচ্ছে আমাদের ডে থাকে, হ্যাঁ 22 দিনের মতো আমাদের টোটাল ওয়ার্কিং আওয়ার থাকে। সো 22 গুণন হচ্ছে 8, এটার জন্য ধরেন কি সে 10,000 টাকা পাবে। এর উপরে যে ঘন্টা সে কাজ করবে ধরেন 22 গুণন 8 120 আর হচ্ছে 160 আর হচ্ছে আপনার 8 দুগুণে 172 ঘন্টা, 172 ঘন্টা হচ্ছে তার মান্থলি তার 172 ঘন্টা কাজ করতে হবে। এই 172 ঘন্টা যদি সে কাজ করে তাহলে সে 10,000 টাকা ফিক্স স্যালারি পাবে। এখন এই 172 ঘন্টার উপরে সে যদি সাপোজ আপনার 200 ঘন্টা কাজ করেছে তাহলে যে এক্সেস 28 ঘন্টা কাজ করলো সেটার জন্য সে কিন্তু ওভারটাইম হিসেবে ওভারটাইম পাবে স্যার। জি ওভারটাইম হিসেবে পাবে। সো এরকম অনেক খরচ আছে, একটা হচ্ছে কি ফিক্সড, একটা হচ্ছে সে ভেরিয়েবল, হ্যাঁ। সো এটাকে আমরা বলতেছি কি মিক্সড কস্ট, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে। সো প্রোডাকশন কস্ট, নন প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের আর কি নাম বলেছিলাম আমি? ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাক্ট কস্ট। আর নন প্রোডাকশন কস্ট Periodic cost. Periodic cost. সো দেখেন প্রোডাক্ট কস্টে কি কি আসছে, দেখেন আমরা অলরেডি কিন্তু এগুলি বলেছি তাই না। জি স্যার। সো আমাদের জন্য সহজ তাই তো। জি স্যার। নন প্রোডাকশন কস্টে আমরা কি কি বলেছি অলরেডি, যে Yes, আদার sir. দেন Primary cost. No. কে Other than production cost, sir. আদার দেন প্রোডাকশন কস্ট, বাকি সব খরচই হচ্ছে কি আপনার জি স্যার। নন প্রোডাকশন কস্ট। আর ওভারহেড কি? ওভারহেড বলেছিলাম আদার দেন Other than Other than production cost. finance Other cost. than prime cost. all over indirect overhead. what is the difference between variable cost and direct cost? What is the difference between direct cost and variable cost? What is the difference between direct cost and variable cost? স্যার ডাইরেক্ট কস্টটা আমার ফিক্সড, আর ভেরিয়েবল কস্টটা তো স্যার আমার ওঠানামা করতে পারে। যে আমার যখন একজন লেবার কাজ করতেছে অতিরিক্ত, সেটা তো আমার ভেরিয়েবল কস্ট। আর তার যে 172 ঘন্টা, এটা হচ্ছে স্যার আমার ডিরেক্ট কস্ট। সেটা মিক্সড কস্ট। Mixed cost. আমি বলেছি ডাইরেক্ট কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এটার মধ্যে পার্থক্য কি? সরি, ভেরিয়েবল কস্ট হচ্ছে স্যার ইলেকট্রিসিটি বিল, তারপরে গ্যাস বিল, এগুলো স্যার। আর ডিরেক্ট কস্ট স্যার ফিক্সড থাকে Variable cost ওটা। can be indirect. অল ডিরেক্ট কস্ট আর Variable cost কম বেশি হতে পারে, কিন্তু অল ডাইরেক্ট কস্ট একজন বলেছেন অল ডাইরেক্ট কস্ট আর ভেরিয়েবল কস্ট। তার মানে কি ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট কস্ট এবং প্রাইম কস্ট সবই হচ্ছে কি সেম। এখনই ভুলে গেছে সবাই। স্যার ভেরিয়েবল কস্ট তো ইনডাইরেক্ট হতে পারে স্যার। হুম? 'Hmm? ওটাকে আমরা ফিক্সড কস্ট হিসেবে কাউন্ট করতেছি। 'Hmm? 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 'Hmm
মিক্সড কস্ট। হ্যাঁ, ধরেন ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা, সেখানে ভেরিয়েবল কস্ট আছে, আবার ফিক্সড আছে। হ্যাঁ, আমরা এটাকে মিক্সড কস্ট হিসেবে বলছি। আপনি ঠিক আছে, আপনার কথা কিন্তু ঠিক আছে যে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কিন্তু আমার ভেরিয়েবল কস্ট থাকতে পারে। ট্রু। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি জি জি। স্যার প্রশ্নটা হচ্ছে কি, ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে তো পরিবর্তনশীল যে ব্যয়গুলো, আমরা ওয়েজেস তো সবসময় ফিক্সড ভাবে দেই না, ওটা তো আমাদের অনেক সময় টাইম ওয়াইজও দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মানে কখনো না কখনো আমরা টাইম ওয়াইজ দিই, কখনো কখনো ফিক্সড ভাবে দেই। তাহলে সেক্ষেত্রে কি স্যার কোনো ডিফারেন্স আছে যে ওয়েজেস যদি এইভাবে হয়, ফিক্সড হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ইসে যাবে না, ডিরেক্ট কস্টে যাবে না? মানে ভেরিয়েবল আসবে না অথবা ডাইরেক্ট কস্টে যাবে না, তাই তো? হ্যাঁ, না এখানে হলো কি প্রোডাকশনের সাথে আসলে কি এখানে আমরা তাকে মান্থলি দেই নাকি ডেইলি দেই নাকি কিভাবে দেই, তার পেমেন্ট মোডটা কিন্তু আসলে ইমেটেরিয়াল। এখানে আমরা যেটা বলছি যে কি ফ্যাক্টরি রিলেটেড সমস্ত খরচ কিন্তু আপনার কি এটা প্রোডাকশনের মধ্যে কিন্তু ট্রান্সফার হবে। এটা আমরা আপনার মান্থলি বেসিসে দেই, ফিক্সড বেসিসে দেই অথবা ভেরিয়েবল বেসিসে দেই না কেন, এটা ইভেন্চুয়ালি কি আপনার প্রোডাক্ট কস্টের মধ্যে কিন্তু ইমপ্যাক্ট আসবে। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে কিছু কিছু ওয়েজেস আছে যেটা হচ্ছে কি ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে আমরা ট্রেস আউট করতে পারি, যে প্রোডাকশন বেরি করবে আর কি ওয়েজেসও বেরি করতেছে। হ্যাঁ, ধরেন কি ওই মেশিন ম্যান যারা, মেশিন ম্যান একটা মেশিনে যদি 5টা প্রোডাক্ট হয়, 5টা প্রোডাক্টের জন্য সে কিন্তু কাজ করতেছে। সে ধরেন সারা দিনে একটা, ধরেন আমাদের যে বিভিন্ন ওষুধ আছে, ধরেন ব্লিস্টার, হ্যাঁ ব্লিস্টার মেশিনে যারা কাজ করে, ব্লিস্টার হচ্ছে কি আমরা ধরেন ওষুধ তো সবাই খাই নাকি, ওষুধের কিছু ক্যাপসুল আছে হচ্ছে আমরা টিপ দিয়ে বের করি, আর কিছু হলো আমরা সিরে বের করি, তাই তো? যেমন সিকন মানে হচ্ছে আমাদের যে এখন ওই অক্সিকন, সরি ওই যে আপনার সিভিট যেটা সিকন, হ্যাঁ আমাদের কোম্পানির নাম হচ্ছে কি সিকন, আমাদের কোম্পানিটা সিকনটা যেমন হচ্ছে কি আমরা এইভাবে সিরে বের করি, আর ব্লিস্টারটা হচ্ছে কি একটা টিপ দিয়ে ওষুধ বের করতে হয়। হ্যাঁ, আপনার একটা ওই যে কি বলে এটা, ওই ব্লিস্টার প্যাকিং এর মধ্যে থাকে, এটা আমরা টিপ দিয়ে বের করি, যে ক্যাপসুলগুলি যেগুলি হয়। হ্যাঁ, এখন দেখেন এই ব্লিস্টার মেশিনে যারা কাজ করে, হ্যাঁ তারা হচ্ছে কি দেখা যায় কি 5টা প্রোডাক্টের জন্য কাজ করে। এখন কোশ্চেন হচ্ছে তাকে তো আমরা মান্থলি বেসিসে ওয়েজেস দিচ্ছি, এখন আমরা বলতেছি কি এটা ডাইরেক্ট খরচ। এখন ডাইরেক্ট খরচ কিভাবে হলো, সে তো 5টা প্রোডাক্টের জন্য কাজ করতেছে, তো আমরা কিভাবে তার টাইমটা অথবা তার স্যালারিটা কিভাবে অ্যাসাইন করব, এইগুলি নিয়ে ডিবেট আছে। বাট আমরা ধরেন তাকে মান্থলি দিচ্ছি নাকি আমরা তাকে ফিক্স দিচ্ছি না ভেরিয়েবল দিচ্ছি, সেগুলি কিন্তু এখানে কিন্তু ইমম্যাটেরিয়াল। হ্যাঁ, আমরা তার এক মাসে তাকে আমরা যাই পেমেন্ট করি না কেন, সেটা আপনার প্রোডাকশন কস্ট হিসেবে কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। সো আপনি যেটা বলেছেন যে আমরা ফিক্স দিচ্ছি, সো এটা ভেরিয়েবল কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আবার ইয়া দিচ্ছি ওই যে আপনার ভেরিয়েবল হতে পারে, তাকে দেখা গেল কি 2 দিন সে কাজ করলো, 2 দিনের জন্য দিচ্ছি। আবার অনেক, যেমন আমাদের এখানে অনেক লেবার আছে এরকম, যে কাউকে কাউকে আমরা ডেইলি বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দেই, কাউকে আমরা 1 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেই, আবার কাউকে কাউকে কি আমরা একেবারে পার্মানেন্ট করে দিয়েছি, যে আমরা প্রোডাকশন করি আর না করি তাকে আমরা স্যালারি দিব, যারা কি টেকনিক্যালি খুব সাউন্ড। ঠিক আছে, তাদেরকে আমরা পার্মানেন্ট হিসেবে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সো এখানে আমরা যাই দেই না কেন অথবা যেভাবে আমরা তাকে পেমেন্ট করি না কেন, সবই হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট হিসেবে কাউন্ট হবে। আর এখানে কি আমরা যেটা করি, যেহেতু এবিসি সিস্টেম ফলো করি আমরা, সো আমরা টাইম অনুযায়ী সে কোন ব্যাচের জন্য কতটুকু কাজ করেছে এগুলির আবার লগ সিস্টেম আছে। হ্যাঁ, লগ বুক সিস্টেম আছে, এই লগ বুক সিস্টেম অনুযায়ী সে কোনটা কোন প্রোডাক্টের জন্য কতটুকু কাজ করেছে সেই বেসিসে আমরা কি ওই পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিসের মধ্যে আমরা এটা ট্রান্সফার করে দিই। ঠিক আছে? স্যার তাহলে কি আমরা বলতে পারি যে ডাইরেক্ট কস্ট ভেরিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে, না না, এবং ডাইরেক্ট কস্ট ভেরিয়েবল কস্ট ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে? বেসিক্যালি বলতে পারে, হ্যাঁ জেনারেলি, হ্যাঁ মানে এটা হতে পারে, বাট জেনারেলি কি ডাইরেক্ট কস্টকে আমরা ভেরিয়েবল কস্ট বলতে পারি। ঠিক আছে, জেনারেলি। জি কি স্যার। একটু কনফিউজড হয়ে গেলেন নাকি? স্যার এখানে আমি একটু একটা কোশ্চেন আছে আমার। আমরা যেটা করি যে কস্টটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড থাকে সেই কস্টটাকে আমরা ফিক্সড কস্ট বলি, আর যেই কস্টটা প্রোডাকশনের সাথে ফ্লাকচুয়েট করে সেই কস্টটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি। তো এখানে যেগুলো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস যেগুলো আছে বা প্রাইম কস্টের আন্ডারে যতগুলো কস্ট আছে এগুলো কিন্তু স্যার সব মানে সবগুলো ভেরিয়েবল, কারণ কি এটা প্রোডাকশনের সাথে এদেরও কিন্তু স্যার কম বেশি হয় স্যার, ভেরি করে।
জি স্যার, তাহলে এই বেসিসে আমরা তো এই সবগুলো কস্ট ভেরিয়েবল কস্ট বলতে পারি ভেরিয়েবল, না স্যার? হ্যাঁ জি না, স্যার। এই যে প্রোডাকশন ওভারহেডে এখানে এই পয়েন্টটাই ডিবেট। আপনি যেটা বলছেন পারফেক্টলি ঠিক আছে, তো এইখানে একটু ডিবেট আছে। ডিবেট আছে মানে কি, এখানে কিছু আছে ভেরিয়েবল, কিছু আছে ফিক্সড, যেটাকে আমরা মিক্সড কস্ট হিসেবে কাউন্ট করতেছি। জি স্যার। ঠিক আছে? এনি আদার কোশ্চেন? No, sir. ওকে, আজকে তো প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। স্লাইডগুলো কি শেয়ার করা যাবে আমাদের? স্লাইড না, আমি লেকচারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আর আমাদেরকে যদি ম্যানুয়ালের পিডিএফ ভার্সনটা দিয়ে দিতেন স্যার। এটা অনেক আগের ম্যানুয়াল। হ্যাঁ, এটা খুবই অনেক আগের ম্যানুয়াল। আমরা এখন বই পাই নাই স্যার। এটা অনেকের কাছে আছে। হ্যাঁ, এটা মনে হয় মেইলে যাবে কিনা। আচ্ছা, আমি ট্রাই করব। এটা অনেক আগের, কিন্তু আমরা যখন স্টাডি ওই কি বলে ওই প্রথমে ক্লাস নেওয়া শুরু করেছি সেই সময়ের ম্যানুয়াল এটা। সো এটা কিন্তু আপডেটেড না। আপনাদের নতুন যে ম্যানুয়াল আসছে সেটার সাথে কিন্তু এটা না। ঠিক আছে, তবু আমি দিয়ে দিব যদি আপনারা বলেন, কোনো সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন করি। জি জি। স্যার প্লিজ মাইন্ড করবেন না স্যার, আপনি আপনার কোয়ালিফাই করেন কত সালে স্যার, আর কত সাল থেকে ক্লাস নেওয়া শুরু করছেন? ও আচ্ছা আচ্ছা, এটা তো আজকে আপনাদের সাথে তো পরিচয় হয়নি, আমি তো ডাইরেক্ট ক্লাসে ঢুকে গেছি। আচ্ছা, আমার নাম তো আপনারা অবশ্যই বোর্ডে দেখেছেন। আমার নাম মোহাম্মদ আরশাদুল কবির। হ্যাঁ, আমি কারেন্টলি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ওইখানে আমি জিএম হিসেবে আছি, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশনে। আর এখন কারেন্টলি আমি ওইখানে আমার একটা এডিশনাল দায়িত্ব আছে, আমি কোম্পানি সেক্রেটারি হিসেবে কিন্তু এখানে কাজ করছি। ঠিক আছে, যেটা আমাদের কোম্পানি সেক্রেটারি খুব রিসেন্টলি রিজাইন দিয়েছে। সো এখন মোটামুটি আমার অনেক প্রেশার যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার প্রফেশনাল জব। আর আমি বেসিক্যালি আপনার সিএ কোয়ালিফাই করেছি একনামিন থেকে ইন দ্য ইয়ার 2012 মেজুন সেশনে। হ্যাঁ, ঠিক আছে, একনামিন থেকে আমি সিএ করেছি 2012-এ। আমার সিসি পিরিয়ড ছিল আপনার অক্টোবরের 2008-এ আমি জয়েন করেছি ফার্মে। আর আমার সিসি শেষ হয়েছে 2011-এর অক্টোবরে। তো অক্টোবর থেকে আমি আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ফার্মে ছিলাম। ফেব্রুয়ারির পরে আমি একমিতে জয়েন করি। তো জয়েন করার কিছুদিন পরে যে রেজাল্ট দিল ওইটাতে আমি কোয়ালিফাই করে যাই, মেজুন সেশনে আমি কোয়ালিফাই করি। সো এখানে আমি ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। তো গ্রাজুয়ালি আমি প্রমোশন পেতে পেতে কারেন্টলি এখন জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ 8 বেস যেটা, বিবিএমবি দুটোই ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছি, মেজর ইন এআইএস, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। আর কলেজ লাইফ ছিল আমার নটরডেম কলেজ, আপনার 2001-2002 সেশন, 2001-2002। আর আমার এসএসসি হচ্ছে আপনার আমার গ্রামের বাড়ি নরসিংদী থেকে আমি কমপ্লিট করেছি। আর কোন গ্রুপে ছিলেন স্যার? সরি, নটরডেমে কোন গ্রুপে ছিলেন স্যার? আমি 2001-2 সেশনে ছিলাম, কমার্সেতে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ম্যারিড, আমার ওয়াইফও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি আপনাদের আইসিবি তে আছে ডিউটি ডিরেক্টর হিসেবে। আর আমাদের মেয়ে আছে একজন, সে সানিডেলে স্টাডি করতেছে কেজি 1। এনি আদার কোশ্চেন? স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, সব স্যার দেখে ফেলছি আগেই স্যার ফেসবুকে সার্চ দিয়ে। ভেরি স্মার্ট গাই। স্যার আপনি এখন কারেন্টলি কোম্পানি অ্যাজ আ কোম্পানি সেক্রেটারি হিসেবেও একমিকে সাপোর্ট দিচ্ছেন। জি জি জি। সো স্যার, ইজ দ্যাট মিন দ্যাট ইউ আর অলসো অ্যান আইসিএস হোল্ডার? আই মিন না না না, আমি টোটালি সিএ হোল্ডার। ওকে স্যার, ওকে স্যার। ওইটা লাগে না, ওইখানে যা জব আছে আমি যা দেখেছি। কারণ বেসিক্যালি কি আমি তো এখানে জয়েন করি 2012-এ। তো 2012-এ আমি প্রথমে আমাদের একমি ল্যাবরেটরিজের আমাদের আরো দুইটা সিস্টার কনসার্ন আছে। একটা হলো একমি অ্যাগ্রোভেট এন্ড বেভারেজ লিমিটেড, আর একটা হচ্ছে সিনে প্রিন্টার্স লিমিটেড।
তো আমি প্রথমে ঢুকেই আমাদের যে জুস, হ্যাঁ, তারপর মার্কেটে যে জুস দেখবেন, তারপর এক যে পানি দেখবেন, হ্যাঁ, সেটা হচ্ছে একমি অ্যাগ্রোভেটেড বেভারেজের আন্ডারে। তো আমি প্রথমে ওই কনসার্নে কাজ করেছি 3 মাস। তো 3 মাসে কাজ করার পর আমি ল্যাবে ট্রান্সফার হয়ে গেছি। তো ল্যাবে বেসিক্যালি ট্রান্সফার হওয়ার পিছনে আমাদের লজিক ছিল যে আমরা তখন ওই সময় আইপিওর জন্য খুব হার্ড এন্ড সোল আমরা ট্রাই করতেছিলাম এবং কাজ করছিলাম। তো ওই কারণেই আমরা ওইখানে আমাদেরকে 4 জন এট এ টাইম নেওয়া হয়েছিল, 4 জনই আমাদের সিএর। তো 4 জনই দেখা গেছে মোটামুটি আমরা খুব ভালো কাজ করেছি। তো লাস্ট অফ অল মোটামুটি সাকসেসফুলি আমরা কোম্পানিকে লিস্টিং করাতে পেরেছি। তো রাইট নাও কোম্পানি 2016 তে আমরা লিস্টিং হয়েছে কোম্পানি, আর এখন এটা লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু আমরা আছি। সো ওই লিস্টিং এর সময় আমরা দেখা গেছে এত ডিটেইল লেভেলে কাজ করেছি, তখন আপনার সেক্রেটারিয়াল যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলি আছে মোটামুটি আমাদের সবই মোটামুটি কি ধারণার মধ্যে চলে আসছে। সো এটার জন্য আমাদের আর সেপারেটলি কি কোম্পানি সেক্রেটারিয়েট ইন্ডিয়ার যে কাজগুলি আছে সেগুলো আর দরকার হয় নাই। আমরা ওইখান থেকে মোটামুটি শিখে ফেলছি। কোম্পানি অ্যাক্ট, তারপরে আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রুলস এন্ড রেগুলেশন গুলি যেগুলি বলা আছে, হ্যাঁ, সেগুলি মোটামুটি আমাদের ধারণায় চলে আসছে। আর এখন আমি যেটা দেখলাম কি আসলে কোম্পানি সেক্রেটারি এন্ডে ওই জবটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং এই সেন্সে আপনার টোটাল বোর্ড রুম কিন্তু আপনার ম্যানেজ করতে হয়, হ্যাঁ, কোম্পানি যত ডিরেক্টর আছে সবার সাথে কমিউনিকেট করা, প্লাস হচ্ছে আপনার ওই মাইনাস গুলি কমপ্লিট করা, কারণ মাইনাস গুলি হচ্ছে কি কোম্পানির রিয়েল দলিল। এটা হচ্ছে কোম্পানির খুব অরিজিনাল ডকুমেন্ট। সো এগুলিকে টাইম টু টাইম আপডেট করা, এগুলির প্রপারলি আপনার রেকর্ড করা, আবার যে রিলেভেন্ট যে কমপ্লায়েন্স গুলি আছে সেগুলি মিট আপ করা। সো ওই কাজগুলি এখানে করতে হয়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা করতে পারতেছি। ইনশাআল্লাহ সামনেও আমরা আমাদের কমপ্লায়েন্স যা কিছু আছে সেগুলি আমরা সবকিছু মিট আপ করব। এনিথিং এলস? No, sir. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আর এখন আসেন কস্ট ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ কস্ট বিহেভিয়ারাল প্যাটার্ন। এখানে দেখেন অলরেডি আমি কিছু ডিসকাস করে ফেলছি, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, স্টেপ ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এই জিনিসগুলি ফিক্সড কস্ট কি এটা তো আমরা সবাই জানি। ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু এ লেভেল অফ অ্যাক্টিভিটি অথবা রেঞ্জ অফ সার্টেন লেভেল। Fixed cost is fixed, but per unit fixed cost is variable. Is it right? Yes, sir. Fixed cost is fixed up to a relevant range, but per unit fixed cost is variable. জি স্যার। জি স্যার। জি স্যার। কেউ এক্সাম্পল দিতে পারেন? স্যার যেমন আমরা যদি একটা প্রোডাকশন করি, মানে একটা মেশিনের ক্ষমতা হচ্ছে 2000 ইউনিট তৈরি করা, আমি যদি আর একটু বেশি বাড়াতে যাই তখন আমাকে আর একটা অ্যাডিশনাল মেশিন অ্যাড করতে হবে বা অ্যাডিশনাল কিছু করতে হবে, তখন ওটা তো পার কস্ট হিসেবে একটু বেড়ে গেল, ভ্যারিয়েবল হয়ে গেল, ফিক্স তো আর থাকলো না, এমন কি স্যার? স্যার আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটা কলম বানাতে কষ্ট পড়ে 3 টাকা। তো আমি যদি 10টা কলম বানাই 30 টাকা পড়বে, আর 20টা বানালে পড়বে হচ্ছে আমার 60 টাকা। না, এটা ভেরিয়েবল ভ্যারি কস্ট করে। হ্যাঁ, এটা ভেরিয়েবল বলেছেন না। আমাদের কোশ্চেন ছিল ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু রিলেভেন্ট রেঞ্জ, বাট পার ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল। ওই যে একজন ম্যাডাম বলেছেন যেটা ধরেন এডিশনাল যখন প্রোডাকশন করতে যাব তখনই ওইটা আমার পার ইউনিট কস্টে চলে যাবে। না, উনি যেটা বলেছেন ধরেন কি আমরা যে ওষুধ প্রোডিউস করি অথবা আমরা জুস প্রোডিউস করি ধরেন, হ্যাঁ, এখন জুস দেখা গেছে কোন একটা পার্টিকুলার ব্যাচে আমরা ধরেন কি ওই 8 ঘন্টায় আমরা একটা ব্যাচ কমপ্লিট করতে পারি, হ্যাঁ। স্যালাইনের ক্ষেত্রেই বলেন, আমরা যে স্যালাইন তৈরি করি অথবা জুসের কথাই বলি, জুসটা সবাই ভালো বুঝবেন। এখন আমরা যখন একটা জুস আমরা চার্জ দেই, এটা দেখা যায় কি একদিনে আমরা কি 8000 ইউনিট আমরা প্রোডিউস করতে পারি, 8000 লিটারের আর একটা ব্যাচ আমরা প্রোডাকশনে দেই, 8 ঘন্টায় এটা আমরা বের করতে পারি। এখন ওই দিনের যে টোটাল খরচ, ধরেন একদিনের খরচ 30 দিনে যদি 30,000 টাকা হয়, তাহলে একদিনের খরচ হচ্ছে কি আপনার 1000 টাকা নাকি? তাহলে 8000 টাকার 8000 ব্যাচ আপনার কমপ্লিট করতে আপনার খরচ হবে হচ্ছে 1000 টাকা। এখন ধরেন ওই ব্যাচে আপনার 8000 আসলো না, আপনার আসলো কত? আসলো আপনার 7000। হ্যাঁ, 7000 কোয়ান্টিটি। তাহলে 8000 এর জন্য আপনার ছিল 1000, তাহলে পার ইউনিট কস্ট কত?
লাইক দ্যাট 10 টাকা ধরে নেন, হ্যাঁ ধরেন 10 টাকা কত আসে এক্স্যাক্টলি বলেন তো একটু। 1000 ভাগ হচ্ছে 8000, অনেক কম, পয়েন্ট সামথিং। এটা 10000 করে দেন, 10000 ভাগ হচ্ছে 8000, কত আসে? 0.8 আসলো। ওকে 0.8। এখন মনে করেন আপনার 8000 কোয়ান্টিটি প্রোডিউস হলো না, আপনার হলো কত? 5000 কোয়ান্টিটি প্রোডিউস হলো। আপনার মার্কেটে ডিমান্ড নাই, আপনি সব প্রোডিউস করবেন না, আপনি কিছু কম প্রোডাকশন করেছেন, আপনার খরচ কিন্তু 10000ই হবে, বাট আপনি অ্যাকচুয়াল আউটপুট পেয়েছেন কত? 5000। তো 5000 এর জন্য আপনার খরচ কত? অথবা 7000 করেছেন, হোয়াট এভার আপনি যাই করেন না কেন, দেখেন পার ইউনিট কস্ট কিন্তু আপনার ভেরিয়েবল আসতেছে। এখন দেখা গেল মার্কেটে ডিমান্ড হচ্ছে আপনার কি 10000 ইউনিট। সো আপনি এখন কি করবেন? আপনি একদিনে তো প্রোডিউস করতে পারেন কত? 8000। সো আপনি যদি ওই 2000 ইউনিট আপনি সাপোর্ট দিতে চান, আপনার কিন্তু পরের দিন আবার কি হয় 5000 অথবা 7000 এর আরেকটা প্রোডাকশন কিন্তু করতে হবে, মানে 8000 বেসে কিন্তু আপনার কিন্তু চার্জে দিতে হবে। সো আপনার দেখেন ওই 2000 এর জন্য কিন্তু 2000 এডিশনাল কোয়ান্টিটির জন্য আপনার কিন্তু আবার ফার্দার কিন্তু আরেকটা বেস কিন্তু আপনার চার্জে দিতে হচ্ছে। তো এটার জন্য কি আপনার আবার কি 10000 টাকা খরচ হচ্ছে। সো এই কারণে বলা হচ্ছে ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু এ রিলেভেন্ট রেঞ্জ। যদি আমরা ডেইলি বেসিস বলি, এই ডেইলি বেসিসে হচ্ছে কি এটা ফিক্সড, বাট যখন আমরা পার ইউনিটে বলতেছি সেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এখানে দেখেন এই কারণে ফিক্সড কস্টটাকে কি টোটাল ফিক্সড কস্টকে আমরা এইভাবে প্রেজেন্ট করতেছি, ডায়াগ্রামটা এইভাবে। স্ট্রেট ফরওয়ার্ড। স্যার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হালিম ভাই কেমন আছেন? ভালো না, ওই ছাত্ররা এমনি তো সব ঠিকঠাক আছে তো ভাই বোনরা? কথা বলেন। জি স্যার আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক আছে। আশা এই কারণে যে ম্যাথ তো একটু মন দেন, ঠিক আছে বন্ধ রাখেন। আমি বলি যে কথা বলে 1 মিনিটে চলে যাব। এটা হলে ম্যানেজমেন্ট ইনফরমেশন, very informative subject and have also the এটার বলে কি ইকুয়েশন অফ দা স্ট্যাটিস্টিক্যাল ডাইমেনশন অথবা ইনফরমেশন যেটাই বলি। এই জন্য একটু বুঝে নিতে হবে। নিঃসন্দেহে আমাদের রেসপেক্টেড আরশাদ স্যার, আওয়ার বিলাভ অ্যান্ড শ্রদ্ধেয় ভালো টিচার, এবং সম্ভবত এটা ফার্স্ট ক্লাস, খুবই ভালো লাগবে, সবকিছু তৈরি পাওয়া যাবে। বাট ইউ শুড হ্যাভ পেনশিওর ইউর ডিলিজেন্স স্যারেরা, ম্যাডামরা যারা। মেয়েদের আমি রিকোয়েস্ট করবো বোনরা একটু কথাবার্তা বলতে হবে। এখানে তো আর লজ্জা শরম কিছু নাই। আপনার টিচার, আপনার শিক্ষক, আপনার দেখতে পাচ্ছি না স্যার। অভিভাবক না আসলে না, আমি বাসায় তো একটু দেখা দিতে চাচ্ছিলাম না তো। আসি, অসুবিধা নেই। দেখা যায় না স্যার, এটা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যায় না, ঠিক আছে। খুব অন্ধকার লাগছে। হ্যাঁ আমি দেখা যাচ্ছে। আছি না, তাহলে দেখা যায় এবার না স্যার দেখা যাচ্ছে। আমি ডাইনিং টেবিলে বসে আছি। তো এখন যেটা বলতে চাচ্ছি যে ইউ শুড হ্যাভ টু অলসো ভেরি রেসপন্সিভ ইন ইউর সেশন। এই জন্য ভাই বোনেরা যারাই থাকি, যে অবস্থায় থাকি, আমরা একটু এখান থেকে কথা বলবো। আপনি ছবি যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আপনার ছবি না দেখলেও হবে, কিন্তু আপনি রেসপন্স করবেন। যেমন আমাদের এই কি শাহাবুন্নাহার মনে হয় বোনকে দেখতে পাচ্ছি, আমাদের আতিককে দেখতে পাচ্ছি, নিহান। তো কথা বলতে হবে। কারণ কি হলো যে ইফ ইউ আর টু রেসপন্সিভ, ইনশাআল্লাহ দিস সেশন দ্যাট মিন্স ইউর অনলাইন প্রোগ্রাম উইল সাকসেস। প্রথম দিক তো এই জন্য একটু ট্রায়াল দিচ্ছি, বারবার এক কথা, প্রয়োজনীয় কথা বারবার মনে করাতে হয়। তো এই আর অসুবিধা হবে না। আমাদের ভাই, হ্যাঁ আমি তো নাম ধরে ডাকি, আমাদেরই প্রোডাকশন, আমার প্রাইড, আকমির সিএফও, বিশাল ব্যাপার। হ্যাঁ আকমি আছে না, ওই যে মেডিকেল এদের বিভিন্ন ওটার সিএফও, গ্রুপ সিএফও এর ভিতরে। আপনার শ্রদ্ধ টিচার, আমার ডিয়ারেস্ট ব্রাদার মোহাম্মদ আরশাদুল্লাহ কবির, আরশাদুল কবির। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রমিনেন্ট, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সিএ। কাজেই এগুলো ভেরি ইজি। এই জন্য মন দিয়ে একটু লেগে থাকি। আর ম্যানেজমেন্ট ইনফরমেশন মূলত ওই অ্যারাথমেটিক্যাল টার্ম, বেশি কিছু থিওরাম বা থিওরি অথবা ইকুয়েশন এগুলো থাকে। ইউ আর অলসো ইন নাও স্টাডিং, সো ইউ রিয়ালাইজ ইয়োরসেলফ দ্য অ্যাকচুয়াল অফ দ্য
পারফেক্ট ফিগার। এই জন্যই আর জড়তা নাই, জড়তা কেটে দেখেন না টিচার সবসময় হাসি খুশি এবং সুন্দর, শুধু শুধু গুড প্রেজেন্টার নয়, অত্যন্ত ভালো ধার্মিক ভালো মানুষ। এই জন্য যেটা বলার প্রোডাকশন আকলাবিন বড় বড় স্যারের সাথে ওখান থেকে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্র হিসেবেও ভেরি জেন্টাল। আর মনে রাখবেন যারা স্বভাবত বেশি জেন্টাল থাকে এবং লেখাপড়া যদি একটু মনোগ্রাহী হয় তো সবকিছু আয়ত্তে আনতে পারে এবং তাদের ভিতরে অনেক কিছু ফুটে ওঠে। They should have to also religious mind it, either you Hindu or Christians, even Buddha or Buddhist or Muslim, no problem. ধর্ম ছাড়া মানুষ নাই, কাজেই যত ধর্মানুরাগী সে তত ভালো। এই তাহলে তিনটা কথা বললাম। এক হলো নিঃসন্দেহে ভালো টিচার গুলোর ভিতরে আপনি আছেন। সেকেন্ড হলো এটা বুঝেন না, এটা অবশ্যই জেনে নিয়ে, না বুঝে বলেন না পরে আরেক ভাই কি ওইটা বললো বলো না আমারে, আমি তো এটা বুঝতে পারি না, এরকম না। অর্থাৎ ক্লাসের পড়াটা ক্লাসে সেরে নেন, এটা যেন এখানে হয়ে যায়। আর আরেকটা বিষয় যেটা ডাইরেক্টলি বলতে চাইলাম যে খাতা কলম সাথে রাখেন আর এটা টুকে নিবেন, যেমন অ্যাকাউন্টিং, এমআই, ইনক্লুডিং আদার সাবজেক্ট সবগুলো টুকে নিয়ে পরবর্তীতে অসুবিধা হবে। আর টিচার থেকে জানা সবচেয়ে ভালো, যেগুলো অন্যখানে জানলে ব্যাকডেটেড হবে অথবা ওভাবে পাওয়া যাবে না। রেকর্ডিং এর উপর এত নির্ভর হয়েন না, আমি এটাকে উৎসাহ বোধ করি না। যারা আসে না হয়তো নিজের, কারণ এটা এমন একটা ম্যানেজ হ্যাবিচুয়াস থিং, তো আপনি তৈরি যখন পাবেন তখন আর পরিশ্রম করবেন না। ওই ঘুমে থেকে মনে আমি একটু রেকর্ড শুনি পড়ি, আসলে কিছুই হবে না, মাথায় থাকে। আবার ক্লাসের আগ্রহ কমে যাবে, মনে হবে যে রেকর্ড কিন্তু আছেই, পাবো, করবো। এই জন্য প্লিজ ফরগেট দিস টেন্ডেন্সি and that will be also the negative impact upon your collecting or achieving studies. এই জন্য এটার প্রতি খুব একটা আকর্ষণ দরকার নেই। পরবর্তীতে আমাদের জনি বাবু আসতেছে, বন্দি ক্লাস করে টিচার আসছে, সালাম কালাম দিবেন, আদাব দিবেন, গুড ইভিনিং দিলেন, আর হাসি মুখে স্যার ভালো আছেন স্যার, আমরা কেমন আছেন স্যার খবর দিবেন। মানে যে আপনার কাছে এসে 1.5 ঘন্টা সময় দেওয়া, কন্ট্রিবিউশন রাখা, সে মন মানসিকতা আপনি তৈরি করে দিবেন এবং দেবেন। তাহলে হবে কি আপনাদের এনভায়রনমেন্টটা উইল বি শুট ফর এডুকেশন। তো এই আর দোয়া থাকলে অসুবিধা নাই, আমরা আছি। হ্যাঁ, উই আর অ্যাসাইড বিসাইড ইন সারাউন্ডিং অল অফ ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যে আপনি প্রত্যেক ক্লাস দিন করি, তারপর আমি প্রশ্ন দিব। এখন বলতে গেলে অসুবিধা হবে, অবজার্ভ করেন, তারপরে আপনাদের থেকে আপনারা যা বলবেন ওইভাবে আগাবো। আপাতত আগে আমরা কিছু দিয়ে দিই, টিচাররাও কিছু দিন, তারপরে উইল কাম ব্যাক এন্ড অলসো টেক ইউর সিট, নো প্রবলেম। ছাত্র যা বলে আমাদের সম্মানিত টিচাররা যেভাবে চান আমরা সেইভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করি এবং আমাদের পরিবেশ সুন্দর। আমাদের সাথে আপনার আল্লাহ থাকেন, আল্লাহ রহমত থাকে, কাজে আমরা কখনোই আনসাকসেসফুল হই না, হবো না ইনশাআল্লাহ। ইউ আর গুড, ইভেন ইউ উইল বি ফার্দার গুড অ্যান্ড ওয়েল ইন ফিউচার, আপনারা আরো ভালো হবেন। তো দোয়া থাকলো, আর বিদায় নেই। ভাই আসাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা হালিম ভাই, আল্লাহ হাফেজ, ভালো আসবেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা স্যার আমাদের ক্লাস তো শেষের দিকে। স্যার আজকে ক্লাস এখানে শেষ করে দেন। জি জি, আমি ওই ক্লাস লেকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওই মেল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? নাকি কমন কোনো কি অ্যাড্রেস আছে? ম্যানুয়ালটা পাঠিয়ে দিন স্যার। ম্যানুয়ালটা কার কার লাগবে তার টেক্সট করেন আমাকে একটু, ঠিক আছে? স্যার কাইন্ডলি সিআরকে দিয়ে দিলে স্যার আমরা সবাই নিয়ে নিব। কোথায় কোথায় এটা স্যার সিআরকে দিয়ে দিলে স্যার আমরা সবাই নিয়ে নিব। সিআর মানে তার ভিতরে একজনকে দিয়ে দিলে আচ্ছা স্যার, আমি চ্যাট বক্সে একটা মেইল দিয়েছি স্যার, আপনি কাইন্ডলি মেইলটা আমাকে দিয়ে দেন স্যার, আমি সবাইকে ট্রান্সফার করে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। নাম এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে অমিত মিত্র, তাই তো? না ওইটা না স্যার, আরিফিন ফয়সাল সেটা স্যার। আরিফিন ফয়সাল, আরিফিন ওইখানে আপনি দিয়ে দেন। ফয়সাল আরিফিন bd@gmail.com, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ স্যার। আপনার ক্লাস করে আজকে অনেক ভালো লাগলো স্যার।
অনেক কিছু জানতে পারলাম। না আরো কিছু জানবেন সামনে, ইনশাআল্লাহ থাকেন। খারাপ সবচেয়ে বড় কথা স্যার, অনেক সহজে অনেক কিছু জানতে পারলাম। আপনার এক্সপ্লেনেশনটা খুবই সুন্দর স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। স্যার, আমরা কিছু কিছু স্টুডেন্ট আছে, আমরা বই পাইনি, বইয়ের কারণে আমরা পড়তে পারছি না। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি একটা মেল করেছিলাম, বাট কোনো রেসপন্স আসেনি। আমাকে মেল করেছেন নাকি? না, আমি সরকার ভাইকে মেল করেছি। আচ্ছা, একটু অ্যাকচুয়ালি এটার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। আপনি কাইন্ডলি আবার একটু কন্টাক্ট করেন, দেখেন ওনারা কি বলে। ঠিক আছে? জি ওনার সাথে কন্টাক্ট করব? জি ওনার সাথে কন্টাক্ট, মানে যার নাম্বার। জি আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম স্যার। Recording stopped. আর কি চলে গেছে? মেবি চলে গেছে। আচ্ছা, আমাদের এখানে সায়েন্সের যারা আছে, তারা যারা তাদের বেসটা ডেভেলপ করতে চায়, তাদের সাথে তারা যদি একটা আমরা কয়েকজন মিলে একসাথে একটা নির্দিষ্ট সময় পর, যেমন শুক্র শনি আমাদের ক্লাস থাকে না, তো ওই সময় যদি আমরা আলোচনা করি বা একটু ডিসকাস করি, তাহলে এই কয়েকদিনে আমার মনে হয় যে তাদের বেসটা ডেভেলপ করা যাবে, অ্যাটলিস্ট বেসিক এটা ডেভেলপ করা যাবে। তো যারা ইন্টারেস্টেড, প্লিজ আপনারা একটু আমাকে ইনফর্ম করবেন। আপনি কি সায়েন্সের স্টুডেন্ট? না, আমি কমার্সের স্টুডেন্ট, বাট আমি আমার বেসিকটাকে আবারও আরেকবার করতে চাচ্ছি। জি, ডেভেলপ আছে, বাট আরেকবার আমি রিকল করার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে পড়ালে বা কাউকে বুঝালে নিজের বেসিকটা আরেকটু ভালো হয়। জি, এটা আমার মেইন ইন্টেনশন ছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা যদি হচ্ছে মানে গ্রুপে একটা জুম লিংক অথবা হচ্ছে একটা কমন একটা গুগল মিট লিংক দিয়ে রাখি, সো সেই ক্ষেত্রে যার মনে হবে যে কত মানে গ্রুপ ডিসকাশন করা দরকার, ইউ ক্যান গো দেয়ার অলসো। ইজ ইট নট ওকে? ভাই, তাহলে আপনি একটু সবাইকে একটু বলে দেন। তাহলে আমি চাচ্ছিলাম কি যে আর কারোর ব্যাপার আমি তো বলতে পারবো না যে কি করতে চাই, তো যারা ইন্টারেস্টেড যে আমার সাথে গ্রুপ স্টাডিতে আসতে তবে চায়, ভাইয়ারা একটা টাইম ফিক্সড করতে হবে। আসলে সারাদিন ফার্মে থাকার পর এসে আমরা যে এখানে জয়েন করি ক্লাসটা করলে খুব ভালো হয়। জি ভাই, আমি ফ্রাইডে আর স্যাটারডেই বলছি, কারণ এই দুইটা দিন আমরা সব ফ্রি থাকি আর একটা নির্দিষ্ট সময় এটাতে করা যাবে। সেই ক্ষেত্রে যেটা কোশ্চেন সেটা সেই ক্ষেত্রে একটা হলে ভালো হয় না সকালে? এখন এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, সেটা হচ্ছে যে সকালবেলা আসলে ওই শুক্রবার দিন একটু কঠিন হয়ে যাবে অনেকের জন্য, বিকজ ফ্রাইডেতে সবাই একটু হ্যাঁ রাতে সকালে সকালে ফ্রাইডেতে হবে না, কারণ যেহেতু ওই দিন জুমার দিন, এদিন আমরা বিকালে বা রাত্রে করলে বেটার হয়। বিকালেও সম্ভব না, ক্লাস আছে, ক্লাসের আমাদের ক্লাস থাকে। হ্যাঁ, তাহলে শুক্রবারে কি ক্লাস থাকে? হ্যাঁ দুপুর 3টা শুক্রবারে class আছে। 4:45 থেকে। তাহলে তো সম্ভব না দুপুর 3টা থেকে। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা আমরা লাঞ্চের পরেই বসি, আমরা তো তারপরে লাঞ্চ করতে করতে তো ভাইয়ারা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি শনিবার সকালে যদি কারো ফ্রি থাকে তখন যতটুকু জানি শুক্রবারে মেবি ক্লাস আওয়ারটা লাঞ্চের পর পরই, মানে 3টা থেকে মেবি, আমি যতটুকু জানি। তাহলে আমরা একটা নির্দিষ্ট টাইম করি, 3টা থেকে শুরু করব। 3টা থেকে তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে।
শুক্রবারে কি আমাদের দুপুরের ক্লাস? হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস শনিবার সকালে করা যায় না? শনিবার সকালে? আচ্ছা শনিবার তো অনেকে সকালে সরি সরি টু ইন্টারাপ্ট অল, আমাদের আরেকটা ক্লাস টাইম পার হয়ে যাচ্ছে, আমরা ওই লিংকে একটু সবাই জয়েন করি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপে কথা বলি। শিওর শিওর, হ্যাঁ আমি একটা পুল ক্রিয়েট করে দিচ্ছি টাইমিং এর ব্যাপারে। ওকে।